আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কয়েক গজ দূরে আমি গুলি খেয়েছিলাম। কয়েক গজ বলে ভুল, সরি, এখান থেকে ব্যারাক কত দূর হবে আমি জানি না, এত দূর এই ব্যারাকের সামনে থেকে আমি গুলি খেয়েছিলাম। এখানে অনেকেই আছে আমাকে নিয়ে হাসপাতালে নিয়েছিল, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি তাকাতে পারতেছি না। ঠিক এই মুহূর্তে আমার বারবার মনে হচ্ছে হয়তো দেশের জন্য আরো কিছু করার আছে। আমি তখন বলেছিলাম মনে মনে, আমি যদি বেঁচে থাকি তো মারা গেছি, আমি দেখতে চাই মারা গেছি, আমার গায়ে রক্ত পড়তেছে, আমি তো মারা গেছি। আমি তখন বলেছিলাম আমি যদি বেঁচে থাকি আমার জীবনের শেষ ঘন্টা পর্যন্ত আমি আমার কোনো অন্যায় করব না, অন্যায় প্রশ্রয় দেব না, সে পৃথিবীর যত পাওয়ারফুল লোক হোক না কেন। 22টা মামলা খেয়েছি, 13 বার জেলে গিয়েছি, 3টা বুলেট খেয়েছি, অসংখ্য রাবার বুলেট খেয়েছি। আমি যদি তারপরেও হার না মানি, নতুন কোন স্বৈরাচার জন্ম নেবেন, 1 মিনিটে একটা বাক্য বলে দিতে চাই, আপনি চাই না, আপনাকে ধ্বংস করতে আমার সময় লাগবে না। আমার এই স্পষ্ট কথা, আমি হাসপাতাল থেকে যদি এখানে এসে বক্তব্য দিতে পারি, সোজা হয়ে দাঁড়িয়ে থেকে যদি বক্তব্য দিতে না পারি, সোজা হয়ে দাঁড়িয়ে থেকেও দাঁড়াতে না পেরে বক্তব্য যদি দিতে পারি, তাহলে অন্যায় প্রশ্রয় দেবো না ইনশাল্লাহ। বন্ধুগণ, আপনারা আপনাদের জায়গায় একটি কথা বলি, বিএনপির উদ্দেশ্যে আগে একটি কথা বলি। কয়েকদিন আগে আমার নির্বাচনী আসনে আমার পাশের উপজেলা আমার একটা বড় সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে একটা ছেলে, আজ 4 দিন আগে আমার লাইভে আছে, একটা ছেলে এসে বললো, ভাই আমাকে 2 লক্ষ টাকা চাঁদা ধরেছে, আমাকে এলাকায় থাকতে দিচ্ছে না। কে? তাই বিএনপি করে। আমি খোঁজ লাগালাম, ওসি সাহেবের সাথে কথা বললাম, ওসি সাহেব খোঁজ লাগালো, বিএনপির লোকজনের সাথেও কথা বললাম, বিএনপির লোকজন খোঁজ লাগালো। পরে দেখা গেল সাবেক এমপি আওয়ামী লীগের লোক এখন নবাগত বিএনপি সাজেছে। বন্ধুগণ, আপনাদের বলি, বিএনপিকে উদ্দেশ্য করে বলি, বাংলাদেশের না এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ দল এই বিএনপি। আপনার নতুন লোক লাগবে না, আপনাদের নতুন লোক লাগবে না। আর যদি নতুন লোক নিয়ে যদি আপনার আলাদা আলাদা গ্রুপিং করে মেয়র, ওই কমিশনার, ওই এমপি হওয়ার চিন্তায় যদি নতুন লোক ঢোকান, আপনার সহযোগী হারা যাবে, স্পষ্ট কথা হারা যাবে। আর যদি আপনি 16 বছর নির্যাতনের শিকার হয়েছেন, এই 16 বছরের জায়গা যদি মাথায় থাকে, আপনি নতুন ওই স্বৈরাচারের দোষরদের জায়গা দিবেন না, আপনি থাকবেন, দেশের জনগণ আপনাকে মাথায় করে রাখবে। আপনি ওই দোষরদের নিয়ে দল ভারী করবেন, তাহলে আপনার জায়গা থাকবে না। শিবির আছে এখানে, অনেক সময় হয়ে গেছে, এখন সবাই বাসায় যাবে। শিবির আছে এখানে, জামাত আছে এখানে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ক্ষমতায় আসা না আসা সব উপর থেকে ফাইসালা হয়। আপনারা অনেক নির্যাতিত, একটি দলের উপর কত পরিমাণ নির্যাতন হয় তা জামাত দেখলে বোঝা যায়। সেই জামাত আপনারা বেশি স্বজন প্রীতি দেখাবেন না। ওই জামাত প্রথমে যখন মাফ করে দেয় তখন আমি অবাক হয়েছিলাম, এর জন্য কি আমার শরীরে রক্ত ঝরাইছে, এর জন্য কি আমার ভাইরা জীবন দিয়েছে, প্রায় 19,000 মানুষ অঙ্গহানি করে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। আপনাদেরকে বলবো, ওই ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, ওই ভারতকে আমরা বন্ধু হিসেবে মানি না। আগামীতে আমরা ভারতের কোন দাবিদারি সহ্য করব না। ভারতের মুখ্যমন্ত্রী ওই শেখ হাসিনাকে বিদায় দিয়েছে, এখন বাংলাদেশের নীতিতে চলবে, কোন ভারত প্রীতি দেখাতে আসবেন না, আপনাদের অবস্থান থাকবে না। আপনারা সবচেয়ে নির্যাতিত, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান পাবেন। আপনারা সামনে গণতন্ত্রময় ভোট হবে, সেই ভোটে যে নির্বাচিত যে কয়জন সংসদ সদস্য থাকবে, যদি কপালে থাকে আপনারা সংসদে আপনাদের সর্বোচ্চ সদস্য নিয়ে আপনারা নির্বাচিত হতে পারেন এবং দেশ পরিচালনা করতে পারেন, সেটা ভাগ্যের ব্যাপার। কিন্তু ক্ষমতায় আসার জন্য ওই শেখ হাসিনাকে মাপ, ওই ভারতকে মাপ, ওই দিল্লির তাবেদারি এই চিন্তাও করতে পারবেন না। আমি আজকে একটি গল্প বলি। আমি আপনাদের যে দিনটা যুদ্ধ হয় সেদিন হচ্ছে যুদ্ধের ভিতর বেশ কয়েকটা গল্প আছে, সময় সংক্ষেপ থাকে এত বলতে পারবো না, একটা খালি গল্প বলি। আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, আমি সাবেক ছাত্র দলের সভাপতি কুষ্টিয়ার, সেখান থেকে আমি 18 রাজনীতি থেকে আমি গণ অধিকারের কাজ শুরু করি। বর্তমান গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস হিসাবে আছি কেন্দ্রে যুব অধিকার পরিষদে। তো আমি
আমি রাজনীতি করার আমি রাজনীতি করার সুবাদে আমার নামে প্রচুর মামলা হয়েছে, রাজনৈতিক মামলা। আমি প্রায় দিনে আমি বাসায় থাকতে পারতাম না। আমার ছোট ভাই শায়ন আহমেদ রাফা আজকে যে উপস্থাপনা করতেছে, ওকে 3 বার ধরে নিয়ে গেছে থানায় আমাকে মনে করে। তো ওকে ধরে নিয়ে গেছে, ও রাজনীতি করতো না। আমি খুব খুশি ছিলাম যে একটা ভাই মারা গেলে আমার বাপ মার আরেকটা ভাই দেখবে। এই জুলাই যুদ্ধে আমি এখানে যুদ্ধ করে, ও দেখে এখানে যুদ্ধ করে। আমি কই কিরে বিপদ, সেলার একটা ভাই তাও যদি এইটা করে, আমি তো আপনার ও চলে যাই, আবার মনে মনে ভাবি ও চলে গেলে তো একটা লোক কমে যাবে। একদিক ভাইয়ের জন্য মায়াও লাগে, আবার দেশের জন্য ওকে ছাড়তে পারি না। খুব কঠিন মুহূর্ত। ভিপি নূর ভাই যেদিনতে অ্যারেস্ট হয়, ওই দিন রাত 2টা থেকে 2:30 পর্যন্ত রাফার সাথে মেসেজিং করে। ওকে 12 থেকে 13টা রাফা, আমি তো কথা বলতে পারতেছি না, তুমি এই ইন্টারন্যাশনাল সাংবাদিককে দেশের অবস্থা জানাও, আমাদের খুব করুণ অবস্থা, তুমি জানাও। রাফা ওই মেসেজিং গুলো উত্তর দেয় এবং সব সাংবাদিকের সাথে কথা বলে। রাত 4টায় ভিপি নূর ভাইকে ডিবি অ্যারেস্ট করে। তখন প্রথম বলে রাফাকে। ওই বাসা থেকে নূর ভাইয়ের ড্রাইভার আমাকে বলে, আপনার ভাইকে তাড়াতাড়ি সরান। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কি দুর্দিন আসলো, বিকাশ বন্ধ, নেট নাই, ব্যবসা বন্ধ, এক জাতি মামলা, একটা মাত্র ছোট ভাই বৃদ্ধ বাবা মাকে দেখে রাখবে, তাকেও এখন বাড়ির থেকে মনে পালাতে হবে। কি কঠিন সময়, আপনারা একবার চিন্তা করতে পারছেন? এই 5 তারিখ যদি স্বাধীন না হতো, আমরা কোথায় যেতাম? আমার চোখ দিয়ে পানি মারা যায় ভাই। আমার পাশে দাঁড়িয়ে মানুষ মারা গেছে। এই আমি রুটি দিচ্ছি, পাউরুটি দিচ্ছি, খুনি খাইয়ে মারা গেছে। এই যুদ্ধ পার করেছি, এখন ওই সন্তান হয়েছে ওই চাঁদাবাজির জন্য। প্রশ্নই আসে না, সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, ত্যাগের এখনো রাজপথে, এখনো তাদের রক্ত শুকায় নেই। চাওয়া পাওয়ার হিসাব বন্ধ করুন, সামনের দিনগুলো সুন্দরভাবে বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন। আমার নেতা জনাব নুরুল হক নুরের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।